এখন এসব নাটক বন্ধ করে নিজেদের আসল রূপে আসেন। আমরা জানি আপনারা আমাদেরকে বলি দেওয়ার জন্য জন্ম দিয়েছেন। এটা কে জানেন? এটা হলো ক্যাভিন আঙ্কেলের মেয়ে লুসি, যাকে আপনারা সে ছোটবেলায় মারার পরিকল্পনা করেছিলেন। এটা শুনে ড্যানিয়েল আর তার স্ত্রী দুজনেই শকড হয়ে গেল। ড্যানিয়েল বলল, মা লুসি, আমরা অনেকবার অন্যায় করেছি তোমাদের সাথে, আমাদের মাফ করে দিয়ে মৃত্যুর খেলা বন্ধ করতে পারো তোমার মাকে। আমরা সত্যি অনেক অনুতপ্ত। লুসি বলে, এখন মাফ করার দরজা বন্ধ হয়ে গেছে চাচা, অনেক দেরি করে ফেলেছেন। হিমাদ্রির আম্মু বলতে লাগলো, হিমাদ্রি, আমরা তোর মা বাবা তোকে জন্ম দিয়েছি, তুই কি আমাদের জন্য নিজেকে উৎসর্গ করতে পারবি না মা? আমি বললাম, এই তো হাসুল রূপে ফিরে এসেছেন কাকি। আপনারা ভালো ভালো বাবা মা হলে নিজের সন্তানের বদলে আপনারা মারা যেতেন, নিজের জীবন দিয়ে হলেও আপনারা সন্তানকে বাঁচাতেন। তা না করে এখন নিজেরাই বাঁচার জন্য কাকুতি মিনতি করছেন। অনেক হয়েছে হিমাদ্রি, এবার তোমার কাজ করো। হিমাদ্রি জামার ভেতর থেকে একটা চাকু বের করে সোজা তার আম্মুর পেটে ঢুকিয়ে দিল। ড্যানিয়েল এটা থেকে চিৎকার করে হিমাদ্রির দিকে তেড়ে গেলে আমি পেছন থেকে ড্যানিয়েলের গলায় চাকু বরাবর ঢুকিয়ে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পুরো ঘরে ছিটিয়ে গেল। জেসিকার চাচি চাকুটা আমাদের দিয়ে বলেছিল, এগুলো দিয়ে তোমরা তাদেরকে মারবে, এগুলো মন্ত্র পড়া চাকু, তান্ত্রিক ওদের শরীর বন্ধ করে রেখেছে, তাই সাধারণভাবে ওদের মারা যাবে না, এই চাকু দিয়ে ওদের মারতে হবে। ড্যানিয়েল এবং তার স্ত্রীর নিথর দেহগুলো ফ্লোরে পড়ে আছে। হিমাদ্রি গিয়ে মৃতদেহের পাশে বসে কান্না করতে লাগলো। আমি হিমাদ্রিকে সান্ত্বনা দিলাম। লুসি বলল, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি ওদের মাথা কেটে আমাদের যেতে হবে। তখনই তান্ত্রিকের জ্ঞান ফিরে এলো। তান্ত্রিক উঠে দেখে আমরা তাদের মাথা কেটে বস্তায় ভরে নিচ্ছি। এটা থেকে তান্ত্রিক কিছু একটা মন্ত্র পড়ল। সাথে সাথে সেখানে আবির্ভাব হলো সেই আলখেল্লা পাড়া জিনের। তান্ত্রিক বলল, এদের সবাইকে মেরে ফেলেন, এটা আমার আদেশ। জিনটার সাথে সাথে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল, আমাকে ধরে প্রচণ্ডভাবে মারতে লাগলো। ওপরে উঠিয়ে আছাড় মারল। হিমাদ্রি আমাকে বাঁচাতে আসলে তাকে ছুঁড়ে ফেলে দিল। লুসি তন্ত্রমন্ত্র পড়া শুরু করল জিনের শক্তি কামানোর জন্য। ওইদিকে তান্ত্রিকও মন্ত্র পড়ছে জিনের শক্তি ধরে রাখার জন্য। কিন্তু লুসির মন্ত্র বেশি পাওয়ারফুল হওয়ায় জিন দুর্বলতা লাগলো। আমি কোনো মতে জিনকে এক ধাক্কায় তুলে ফেলে দিলাম। জিন এবার লুসিকে এদিকে আসে তাকে মারার জন্য, কিন্তু লুসির কাছে যাওয়ার আগে সে চিৎকার করে দূরে সরে গেল। জেসিকা চাচি লুসির শরীর বন্ধ করে দিয়েছে অনেক আগে। এই সুযোগে আমি চাকু উঠে এক ঘায়ে তান্ত্রিকের গলা কেটে ফেললাম। তান্ত্রিক মুরগির মতো চটফট করতে করতে মারা গেল। এটা দেখে জিন আরো বেশি ক্রোধে ফেটে পড়ল। লুসি তার মন্ত্র পড়ার গতি আরো বাড়িয়ে দিল। এবার জিন আর সহ্য করতে পারছে না, নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। লুসি এবার শান্ত হলো এবং খুব ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। আমি বললাম, লুসি, তুমি ঠিক আছো? লুসি বলল, হ্যাঁ আমি ঠিক আছি, তাড়াতাড়ি বস্তাটা নামাও এবং চলো। জানলা দিয়ে তাকে দেখলাম নিচে রাস্তা অনেক মানুষ জমা হয়ে গেছে এতক্ষণে। এখন এই বস্তা নিয়ে এখান থেকে বের হবো কিভাবে? লুসি বলল, তান্ত্রিকের দেহটা জানলা দিয়ে ফেলে দাও, সবাই এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে আমরা পেছন দিকে জানলা দিয়ে লাফ দিয়ে বেরো যাব। লুসির কথা মতো তান্ত্রিকের মৃতদেহটা তুলে জানলা দিয়ে রাস্তায় ফেলে দিলাম। মানুষজনের ভিড় জমে গেল মৃতদেহকে ঘিরে। কয়েকজন উপরে এসে দরজা ধাক্কাতে লাগলো। আমি তাড়াহুড়ো করে পেছনে জানলা দিয়ে প্রথমে বস্তাটা ফেলে দিলাম। তারপর লুসি লাফ দিয়ে পড়ল। হিমাদ্রি ভয় পাচ্ছে লাফ দিতে। ওদিকে দরজা প্রায় ভেঙে ফেলেছে একজন। আমি বললাম, হিমাদ্রি তাড়াতাড়ি লাফ দাও, একতলা থেকে লাফ দিলে কিছু হবে না। দেখলে না লুসি কিভাবে লাফ দিয়ে পড়ে গেল? নিচ থেকে লুসি বলছে, তাড়াতাড়ি করো তোমরা, আমাদের হাতে সময় নেই। কোনো মতে হিমাদ্রি লাফ দিল ভয়ে ভয়ে। আমিও তাড়াতাড়ি লাফ দিয়ে পড়ে বস্তাটা পিঠে উঠিয়ে দিলাম 3 জন দৌড়। এক দূর অন্য পাশে দিয়ে রাস্তায় এসে পড়লাম। ওইদিকে আমরা দেখতে পাই ক্যাবিনের আত্মা হাসতে হাসতে সেই ফুটো দিয়ে বের হয়ে গেছে। এবার সে মুক্ত, কারণ তার হত্যার সাথে জড়িত সবাই মারা গেছে। হিমাদ্রি বলল, তান্ত্রিকের লাশটা রাস্তায় না ফেললে আমরা আরো কিছুক্ষণ সময় পেতাম সেখানে। লাশ থেকে মানুষজন উপরে চলে এসছে তাড়াতাড়ি, এটা খারাপ আইডিয়া ছিল। লুসি এসে বলল, সহজ কাজ আমার পছন্দ না, তাই কাজটাকে একটু কঠিন করলাম। আমি বললাম, হ্যাঁ, কঠিন করতে গিয়ে প্রায় ধরাই খাইয়ে দিচ্ছিলে, এখন চলো তাড়াতাড়ি। জেসিকা চাচিকে উপহার দিয়ে এসব থেকে মুক্ত হই, আর ভালো লাগছে না। তখন দেখলাম পুলিশের গাড়ি আসছে সাইরেন বাজিয়ে, আমাদের দেখে ফেলেছে। আমি বললাম, তোমরা এই বস্তা নিয়ে জেসিকা চাচির কাছে যাও,
আমি পুলিশকে পথভ্রষ্ট করে অন্যদিক নিয়ে যাচ্ছি, সময়মতো আমিও চলে আসবো, চিন্তা করো না। এই বলে লুসির হাতে বস্ত্রটা দিলাম। লুসি এবং হিমাদ্রি দৌড়ে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম সেখানে। পুলিশ এসে আমাকে ধরে ফেলল এবং বলল, তোকে না বলেছিলাম সেখান থেকে না যেতে? তুই দুজন পুলিশকে মেরে সেখান থেকে পালিয়ে গেলি কেন? এখনো তাদের জ্ঞান ফেরেনি? আমি বললাম, স্যার আমি তাদেরকে মারিনি, তারা নিজেরাই নিজেদের মেরেছে। আর আমার অনেক জরুরি কাজ ছিল, তাই সেখান থেকে চলে এসেছে। বিশ্বাস না হলে তাদের জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করবেন। পুলিশ আমার কোনো কথা বিশ্বাস না করে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল থানায়। এদিকে লুসি আর হিমাদ্রি জেসিকার উপহার নিয়ে পৌঁছে গেল পরিত্যক্ত বাড়িতে। জেসিকা সেখানে বসে শয়তানের পূজা করছিল। লুসি বস্তা থেকে মাথা দুটো বের করে জেসিকার সামনে রাখতে এসে অট্টহাসিতে মেতে উঠল। জেসিকা খুশিতে উঠে লুসির কাঁধে হাত রেখে বলল, তোরা আমার কাজ করে দিয়েছিস, আমি অনেক খুশি। হিমাদ্রি বলল, তাহলে আমরা এখন মুক্ত, তাই না চাচি? জেসিকা ভয়ঙ্কর একটা হাসিতে বলল, তোরা কখনো মুক্তি হবি না। আমি আমার ওয়াদা করেছিলাম এই বংশের কাউকেই বাঁচিয়ে রাখবো না। এখন যদি আমি আমার ওয়াদা ভঙ্গ করি তাহলে শয়তান আমাকে মেরে ফেলবে, তাই তোদের মরতে হবে। কিন্তু ইথান কোথায়? জেসিকা চাচির কথা শুনে হিমাদ্রির প্রচন্ড ভয় পেয়ে গেল এবং বলল, এটা কেমন কথা চাচি? আপনি কথা দিয়েছিলেন এই কাজটা করে দিতে পারলে আমাদেরকে ছেড়ে দিবেন। আমি আমার মা বাবাকে মেরে ফেললাম, এখন আপনি বলছেন আমাদেরকে মেরে ফেলবেন? লুসি অনেক অবাক হয়ে গেল আর বলল, মা তুমি কি বলছো? আমি তোমাকে বলেছিলাম ওদের কোনো দোষ নেই। যখন আমাদের সাথে অন্যায় হয়েছিল তখন ওদের জন্ম হয়নি, তাহলে ওদেরকে কেন মারবে তুমি? জেসিকা চাচি বলল, তুই কি চাস শয়তান? তোর মাকে মেরে ফেলু? আমি শয়তানের কাছে ওদের দুজনকে উৎসর্গ করে দিয়েছি, এখন আর পেছনে তাকানোর সময় নেই, ওদেরকে মরতে হবে। তখন কেউ বলল, পেছনে তাকাতে হবে, তাহলে তুমি তোমার গন্তব্য খুঁজে পাবে। সবাই দেখলো একটা সাদা আলোর ন্যায় কিছু একটা সেখানে আবির্ভাব হয়েছে। আস্তে আস্তে সেটা একটা আকৃতি ধারণ করলো। এটার কেউ না বরং কেভিনের আত্মা এখানে চলে এসছে মুক্তি পেয়ে। জেসিকা চাচি তার স্বামীকে দেখে মুহূর্তেই তার ডাইনি রূপটা একদম আবেগী হয়ে দৌড়ে গিয়ে তাকে জুড়ে ধরল এবং সে আত্মা হওয়ার কারণে তাকে বেশিক্ষণ ধরে রাখতে পারল না। জেসিকা চাচি কান্না করতে করতে তাকে ছেড়ে দিয়ে কাকে যেন জিজ্ঞাসা করলো, আমি আমার স্বামীকে কেন ধরে রাখতে পারছি না? আমাকে এই শক্তি দিন যাতে আমি তাকে সারা জীবন ধরে রাখতে পারি। আমি আপনার উদ্দেশ্য সকল বলি পূর্ণ করব। সেই প্রথম তার বাবাকে সচক্ষে দেখছে। আবেগে আপ্লুত হয়ে বাবা বলে ডাক দিল। তারপর তার একমাত্র মেয়ের ডাকে সাড়া দিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। লুসির মাথায় হাত দিয়ে বলল, আমার মেয়ে কত বড় হয়ে গেছে, তাই না জেসিকা? ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। লুসির মাথায় হাত দিয়ে বলল, মারা আছিস তুই? লুসি তার বাবাকে পরম যত্নে জড়িত বলে, বাবা আমি আর কোনোদিন তোমাকে যেতে দেব না। যারা আমাকে তোমার আদর ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত করেছে আমরা তাদের শাস্তি দিয়েছি। মামা দেখো তাদের মাথা পড়ে আছে, এখন মাকে বলে এসব বন্ধ করতে। ইথান আর হিমাদ্রি আমার ভাই বোন, ওদেরকে ছেড়ে দিতে বলো বাবা। কেভিন লুসির মাথায় হাত বুলে দিয়ে আবার জেসিকার কাছে গিয়ে বলল, জেসিকা এবার থামো, অনেক হয়েছে। লুসিকে নিয়ে সুন্দর একটা জীবন শুরু করো, আমাকে ধরে রাখার ব্যর্থ চেষ্টা করো না। যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে সেই দেয়ালের ভেতর থেকে আমার মৃতদেহ বের করে নিয়ম মতো দাফন করে দাও, তাতে আমি অনেক শান্তি পাবো। আমাকে বিদায় জানাও জেসিকা, আমি আকাশের তারা হয়ে তোমাদের দেখব। জেসিকা কাঁদতে কাঁদতে বলল, আমি চাইলেও পারবো না কেভিন, ইথান আর হিমাদ্রিকে বলি না দিলে এসে আমাকে বাঁচতে দিবে না। লুসি বলল, না মা, সবকিছুরই সমাধান আছে, আমরা তাকে থামানোর জন্য অন্য উপায় নেব, তুমি দয়া করে হিংস্রতা বন্ধ করো। তখনই জেসিকার উপর সেই শয়তান বার করে তাকে মারতে থাকে, এতে ক্ষতি ছুঁড়ে ফেলে দিতে থাকে। জেসিকা নিজেই নিজেকে আঘাত করে। লুসি তার মাকে বাঁচাতে গিয়েও তাকে ছুঁড়ে ফেলে দেয়। কেভিন জেসিকাকে থামানোর চেষ্টা করে আর বলতে থাকে, জেসিকা তুমি মন শক্ত করো, দুর্বল হয়ে না। শয়তান মানুষের দুর্বলতা খুঁজে তাকে বশ করে নেয়। তুমি মনে করতে থাকো আমাদের কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো। কিন্তু জেসিকা কেভিনকেও ধরে মারতে থাকে আর হিংস্র পশুর মতো গর্জন করতে করতে থাকে আর বলে, আমি কাউকেই ছাড়বো না, তোকে আমি সব রকম শক্তি দিয়েছি, এখন তুই আমাকে দেওয়া ওয়াদা ভঙ্গ করার পরিকল্পনা করছিস। সবাইকে মারার পর আমি তোকেও মেরে ফেলবো। এই বলে জেসিকা হামাগুড়ি দিয়ে হিমাদ্রির দিকে তেড়ে যেতে লাগলো। লুসি চিৎকার করে বলতে লাগলো, হিমাদ্রি পালো এখান থেকে। কিন্তু হিমাদ্রি যেন এক পাও নড়তে পারছে না, পাথরের মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে। জেসিকা গিয়ে হিমাদ্রিকে আঘাত করতে যাবে তখনই
কয়েকটা পানির ছেটে এসে পড়ল জেসিকার উপর। জেসিকা থেমে গিয়ে চিৎকার করতে লাগলো। তার শরীর থেকে কালো ধোয়ার মতো কিছু বেরোতে লাগলো। পানির ছিটা দিয়েই ইথানকে সেখান থেকে হিমাদ্রি যেন প্রাণ ফিরে পেল। সে সাথে করে একটা কুকুর নিয়ে এসেছে। ইথান হিমাদ্রির কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো? হিমাদ্রি কিছু বলার আগে জেসিকার শরীর থেকে কালো ধোয়ার ন্যায় শয়তান বের হয়ে লুসির শরীরে প্রবেশ করে আক্রমণ করে দিল। ইথানের হাত থেকে পানির শিশিটা পড়ে গেল। লুসি হিমাদ্রিকে গলা চেপে ধরে উপরে উঠিয়ে ফেলল। জেসিকা তার জানা সকল মন্ত্র পড়তে লাগলো। এতে করে শয়তান আরো বেশি হিংস্র হয়ে উঠল। হিমাদ্রিকে ছেড়ে দিয়ে এসে জেসিকার ওপর আক্রমণ করল। লুসি তার মায়ের জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। ক্যাভিন গিয়ে জেসিকাকে বাঁচানোর জন্য লুসিকে তুলে ফেলে দিল। এবার লুসি ক্যাভিনের আত্মাকে ধরে তার পেটে হাত ঢুকিয়ে দিল। ক্যাভিন চিৎকার করতে লাগলো। ইথান কোনো মতে পানির শিশিটা উঠিয়ে লুসির শরীরে পানি ছিটিয়ে দিল। লুসি চিৎকার করতে লাগলো। তার শরীর থেকে কালো ধোয়া বের হতে লাগলো। ইথান বুঝে গেল পানির ছেটা যার শরীরে পড়বে এই শয়তান তার শরীর নিয়ন্ত্রণ করতে পারবে না। তাড়াতাড়ি হিমাদ্রির শরীরেও পানির ছেটা দিয়ে দিল এবং নিজের শরীরেও। এবার কালো ধোয়াটা হন্যে হয়ে চারিদিকে ঘুরতে লাগলো। কারো শরীরে সে প্রবেশ করতে পারছে না। উপায় না পেয়ে ইথানের সাথে আনা কুকুরের শরীরে প্রবেশ করলো। কুকুরটার সাথে সাথে তার বসে চলে গেল। সে দাঁতগুলো বের করে গঙ্গাতে গঙ্গাতে ইথানের দিকে এগিয়ে আসতে লাগলো। কুকুরের চোখগুলো সম্পূর্ণ সাদা রং ধারণ করেছে, মুখ থেকে লালা বেয়ে পড়ছে। কিন্তু এবার ইথান সে কুকুরের গায়ে পানি ছেটে দিল না। সে জেসিকা চাচিকে ইশারায় কিছু একটা বলল। কুকুরটা ধীরে ধীরে এগিয়ে আসছে ইথানের দিকে। ইথান এক পা করে পিছনে যাচ্ছে। হিমাদ্রি বলল, ইথান তুমি কি করছো? তার ভেতর থেকে বের করো শয়তানকে, সে তোমার উপর আক্রমণ করবে। কুকুর লাফ দিয়ে ঘিউ করে ইথানের ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে তখনই জেসিকা একটা লম্বা ছুরি দিয়ে কুকুরের গলা কেটে দিল। কুকুরটা ছটফট করতে লাগলো। তার মুখ থেকে মানুষের মতো চিৎকার বেশ আসলো। কুকুরের শরীরে আগুন জ্বলে উঠল। জেসিকা গিয়ে কুকুরের সামনে বসে বলতে লাগলো, তোর জন্য আমি কত মানুষকে বলি দিচ্ছি, আর তুই কিনা এই দুটা বলি না পাওয়ার জন্য আমাকে মারতে চেয়েছিলি। আমি এতদিন তোর ধোকায় পড়ে অনেক ভুল করেছি, কত নিষিদ্ধ কাজ করেছি, এমনকি তুই আমার শরীর বুক করেছিস যখন ইচ্ছে হয়েছে। আমি নিজেকে শেষ করে দিয়েছি তোর ধোকায় পড়ে। এবার তোর সমাপ্তি হলো আমার হাতেই। ইথান বলল, চাচি কি করছেন? শুনে ওখান থেকে। এটা বলার সাথে সাথে এই মুহূর্তের মাঝে শয়তান হাসতে হাসতে জেসিকা চাচিকে ধরে এক টান একটা গর্তের মাধ্যমে চাচিকে নিয়ে চলে গেল। সবাই দৌড়ে যাওয়ার জন্য সেই গর্ত আবার বন্ধ হয়ে গেল। লুসি সেখানে বসে কান্নায় ভেঙে পড়ল। ডেভিন বলল, শয়তানের পূজা করলে এক সময় না এক সময় তার ফল পেতেই হয়। শয়তান তাকে কখনোই ছাড়ে না। জেসিকাকে সে তার সাথে নিয়ে গেছে। এটা হরে ছিল। লুসি বলল, বাবা তুমি যেও না, আমি খুব একা হয়ে যাবো। ডেভিন বলল, সেটা হয় না মা, আমাকে যেতেই হবে। ইথান হিমাদ্রি তোমরা ভালো থেকো। আমার মেয়েটাকে তোমাদের কাছে আমানত রাখলাম, ওর খেয়াল রেখো। হিমাদ্রি গিয়ে লুসিকে জড়িয়ে ধরে পড়ল, তুমি একা না বোন, আমরা সবসময় তোমার পাশে আছি, আমরা একটা পরিবার। ইথান বলল, ডেভিন আঙ্কেল আপনি যেখানে যাবেন ভালো থাকবেন। পরের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে সেই জন্মের বাবা হিসেবে আপনাকে আমি পেতে চাই। আপনার মন বেঁচে থাকতে যেমন পরিষ্কার ছিল এখনো তেমন পরিষ্কার। ডেভিন আঙ্কেল একগাল হেসে সবাইকে বিদায় জানিয়ে অদৃশ্য হয়ে গেল। লুসি হাউমাউ করে কেঁদে উঠল। হিমাদ্রি তাকে শান্ত করে বলল, চল এখন আমাদের দুনিয়াটা নতুন করে সাজানোর সময় হয়ে গিয়েছে। এখন আমাদের আপন বলতে আমরাই আছি। কিন্তু ইথান তুমি এটা কিভাবে করলে? পুলিশের কাছ থেকে কিভাবে ছাড়া পেলে? ইথান বলা শুরু করলো, আমাকে থানায় নিয়ে বসিয়ে রাখা হয়েছে। আমি অনেক বোঝানোর পরেও তারা আমার কথা বিশ্বাস করেনি। তখনই সেখানে আমার ভাই জোসেফ এসে হাজির। জোসেফ আমার বাবার আগের স্ত্রীর সন্তান। সে ব্যবসার কাজে চট্টগ্রামে ছিল। বাবার মৃত্যুর খবর শুনে এসেছে তাড়াহুড়ো করে। সে শুনতে পেয়েছে আমাকে পুলিশ আটকে রেখেছে, তাই থানায় এসে আমাকে জামিনে মুক্ত করে নিয়েছে এবং আমার কাছে সব জানতে চায় যা যা হয়েছে। আমি জোসেফ ভাইকে সবকিছু প্রথম থেকে বিস্তারিত বলি। বাবার এমন অপকর্মের কথা শুনে ভাইয়ার চোখ কপালে উঠে যায়। আর আমাদের চাচাও আছে, সেটাও ভাইয়া জানতো না। ভাইয়া অনেক সাহসী একজন মানুষ। সে আমার সব কথায় বিশ্বাস করে নেয় এবং বলে, তাহলে তো আমাকে মেরে ফেলবে জেসিকা চাচ্ছি, আমার শরীরেও তো বাবার রক্ত বইছে। আমি বললাম, হ্যাঁ তোমার ভালো আসবে। এখন আমি গিয়ে যদি জেসিকা চাচিকে না থামাই তাহলে আমরা কেউ বাঁচব না। হিমাদ্রি নিশ্চয় এখন বিপদ আছে ভাইয়া, আমাকে যেতে হবে। ভাই বলো, তাহলে যা তুই,
আমি এগুলো মাঝে নেই ভাই। আমি আবার চট্টগ্রামে ফিরে যাচ্ছি, বেঁচে থাকলে আবার দেখা হবে। আমি জানতাম ভাই অনেক বৃত প্রকৃতি, তাই হাসতে হাসতে বললাম, ঠিক আছে ভাইয়ে, আমি যাই তাহলে। দেরি হলে বিপদ আরো বেড়ে যাবে, আমি তাহলে যাই। এই বলে ভাইয়ের কাছ থেকে পিতাই নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম চার্চে ফাদারের সাথে দেখা করতে। ফাদারকে সবকিছু বলার পর সে বলল, জেসিকা তার কথা রাখবে না, সে তোমাদের মারবেই। এমনকি জেসিকা এটা করতে না চাইলেও তার ভেতরে থাকা শয়তান তাকে দিয়ে এটা করবে। আমি বললাম, তাহলে এখন আমি কি করব? হেমান্তের তো জেসিকা চাচির কাছে, তার কোনো ক্ষতি হয়নি তো, আমার এখনই যেতে হবে ফাদার। এটা বলে হঠাৎ ধরে ফাদার আমাকে থামিয়ে তার সিন্দুক থেকে একটা পানি শিশি বের করে আমার হাতেতে বলল, এটা পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি, জমজম কূপের পানি। আমার এক মুসলমান বন্ধু মক্কা থেকে এনে দিয়েছে আমাকে। এটা কারোর শরীরে যদি শয়তান থাকে, এই পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে সে জ্বলতে শুরু করবে আর তার শরীর ছেড়ে দিয়ে অন্য শরীরে প্রবেশ করবে। তবে শয়তান যার শরীরে থাকবে তাকে যদি মেরে ফেলতে পারো, তাহলে এই শয়তান চিরতরে চলে যাবে পৃথিবী ছেড়ে। তাই তোমার সাথে একটা ছাগল বা কুকুর নিয়ে যাবে। শয়তান যখন কারো শরীরে প্রবেশ করতে পারবে না এই পবিত্র পানির কারণে, তখনই সে কুকুর বা ছাগলের শরীরে প্রবেশ করবে আর এই শরীরকে কুকুরের গলা কেটে তাকে মেরে ফেলবে। এতে করে জেসিকাও বেঁচে যাবে, তোমরাও বেঁচে যাবে। আমি ফাদারকে ধন্যবাদ দিয়ে দ্রুত রওনা হলাম। ছাগল তো পেলাম না, তাই যেতে যেতে দেখলাম এক বাড়ির গেটে একটা কুকুর বেঁধে রাখা। কুকুরটাকে নিয়ে চলে এলাম এখানে। তারপর যা হলো তা তো তোমরা জানোই। হেমাদের বলল, ঠিক সময় স্ট্রিথান, আর একটু হলেই আমরা সবাই মারা যেতাম। জেসিকা চাচি শয়তানের বিরুদ্ধে যাওয়ার কারণে এসে সবাইকে মেরে ফেলত। ইথান বলল, আমি তো সবসময় তো আসবই, আমি কি বাংলা মুভির পুলিশ নাকি যে মারপিট শেষে এসে বলবো হ্যান্ডস আপ, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। লুসি ফিক করে হেসে দিয়ে বলল, তোমাদের মতো ভাই বোন পেয়ে সত্যি আমি অনেক খুশি আজকে। আমরা সবাই বাবা মা হারা, কিন্তু আমার মনে হয় হিমাদ্রি ইথানকে নিয়ে অন্য কিছু ভাবে। ইথান, তুমি কি হিমাদ্রিকে নিয়ে তাই ভাবো নাকি? হিমাদ্রি একটু মঞ্চ খেসে বলল, আপু তুমিও না, আমার মনে ইথানকে নিয়ে কিছু চলছে না, বুঝছো? ইথানা বলল, সত্যি আপু, আমার মনে হিমাদ্রিকে নিয়ে কিছু চলছে না। লুসি বলল, কিন্তু তোমাদের চোখ তো অন্য কথা বলছে। ঠিক আছে, তাহলে ভেবে নেবো আজ থেকে তোমরা আপন ভাই বোন। ইথান এবং হিমাদ্রি দুজনে একসাথে বলে উঠলো, না আপু। লুসি হেসেতে বলল, তোমরাই তো বললে তোমাদের মনে কিছু চলছে না, তাহলে ভাই বোনাতে সমস্যা কি? ইথান কাছামাছি করতে লাগলো। হিমাদ্রি ইথানের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো। লুসি এটা দেখি ইথানের পায়ে লাথিতে একটু হাঁটুতে বসিয়ে দিয়ে বলল, হয়েছে, এবার বলে ফেলো। ইথান বলল, কি বলবো? লুসি বলল, আরে গাধা, প্রপোজ কর হিমাদ্রিকে। অদৃশ্য গোলাপ ফুলে গিয়ে দিয়ে ইথান বলল, করতেই হবে। হিমাদ্রি বলে, দেখছি আপু, তেমন নাটক শুরু করে দিয়েছে, আমি খেলবো না কিন্তু। ইথান কোন উপায় না পেয়ে হাতে গিয়ে বললে, হিমাদ্রি তুমি কি আমার ভোর সকালে গোসল করার কারণ হবে? এই বলে ইথান উঠে দৌড় দিল। হিমাদ্রি বলতে লাগলো, খারা কুত্তা, তোর আমি খাইছি, এই তোর প্রপোজ করার নমুনা, এই জন্য তো এতদিন কোনো মেয়ে পটাতে পারস নেই। লুসি দুজনের কানে থেকে হাসতে লাগলো। লুসিকে হাসতে দেখি ইথান এবং হিমাদ্রি দুজনে এসে তাকে জড়িয়ে ধরে বলল, উই আর ফ্যামিলি,